68 একর জমির উপরে বিস্তৃত এই জেলের প্রতিটি ইটে লুকিয়ে রয়েছে এক একটি কাহিনী। সঞ্জয় গান্ধী, লালু প্রসাদ যাদব, আফজাল গুরু, চার্লস শোভরাজ, আন্না হাজারে এবং অনুব্রত মণ্ডল, এরা প্রত্যেকেই কোনো না কোনো কারণে তিহার জেলে রাত কাটিয়েছেন বা কাটাচ্ছেন। তিহার নামটাই যথেষ্ট কোনো অপরাধীর বুকে কাঁপুনি ধরিয়ে দেওয়ার জন্য। এশিয়ার সবচেয়ে বড় কারাগার এই তিহার। 68 একর জমির উপর বিস্তৃত এই জেলের প্রতিটি ইটে লুকিয়ে রয়েছে এক একটি কাহিনী। রয়েছে নাম না জানা অনেক অপরাধী এবং সেই অপরাধের কাহিনী। 1958 সালের দিল্লির জনকপুরীর কাছে তিহার নামক এক গ্রামে তৈরি হয় এই কারাগারটি। অবশ্য তিহার কর্তৃপক্ষের ভাষায় কারাগার বা জেল নয়, এটি সংশোধনাগার। 1958 সালে এই জেলটি প্রথম পাঞ্জাব সরকার এবং তারপর 1966 সালে দিল্লি সরকারের অধীনে যায়। ত্রিস্তরীয় সুরক্ষা ব্যবস্থা, প্রায় 300টি সিসিটিভি ক্যামেরা এবং 2500 পুলিশ সম্বলিত তিহার জেল ভারত তথা এশিয়ার সবচেয়ে কড়া এবং প্রযুক্তিগতভাবে উন্নত কারাগার। 12,000 কয়েদি নিয়ে জেলটি শুরু হলেও উত্তরোত্তর কয়েদির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সরকারি হিসেব অনুযায়ী তিহার জেলের ধারণ ক্ষমতা 11,000। তা সত্ত্বেও বর্তমানে এই জেলের ভেতর বন্দী রয়েছে অন্তত 18,000 কয়েদি। সুতরাং বোঝাই যাচ্ছে কতটা ওভারক্রাউডেড এই জেল। 1984 সালে তিহার জেলের আমূল সংস্কার হয়, নতুন সেল এবং ব্লক গড়া হয়। এই একই সময় তিহার সংশোধনাগারের ভেতরে তৈরি হয় তিহার ফ্যাক্টরি। তিহার ফ্যাক্টরিতে জেলের কয়েদিদের তৈরি করা বিভিন্ন জিনিস যেমন আসবাবপত্র, ঘর সাজানোর জিনিস, কেক, বিস্কুট ইত্যাদি বিক্রি করা হয়। তিহার জেলের বিপুল সংস্কার হয় কিরণ বেদীর সময়কালে। 1993 থেকে 1995 সাল পর্যন্ত তিহার জেলের ডিজি ছিলেন কিরণ বেদী। এই সময় তিনি যথাসাধ্য চেষ্টা করেছিলেন তিহারের হাল পরিবর্তন করতে। তিহারকে আক্ষরিক অর্থে কারাগার থেকে সংশোধনাগার করে তুলতে চেয়েছিলেন কিরণ। ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে নয়, কয়েদিরা যাতে নিজস্ব অনুশোচনার মাধ্যমে পরিবর্তিত হতে পারে সেদিকে জোর দিয়েছিলেন কিরণ। কিরণ বেদী যথাযথভাবে এক সূত্রে বাঁধতে পেরেছিলেন তিহারকে। তিহার জেলের ভিতরে ধীরে ধীরে যোগ, মেডিটেশন প্রভৃতির চলন শুরু করা হয়। মূল লক্ষ্য ছিল যাতে কয়েদিরা নিজেদের অতীতের অন্ধকার দিনের কথা ভুলে আগামী উজ্জ্বল সময়কে আপন করে নেয়। একই সঙ্গে তিহারের অত্যন্ত বড় সমস্যা ছিল ড্রাগ। কিরণ বেদীর আমলে এই সমস্যা প্রায় নির্মূল হয়ে যায়। কোনো কয়েদি যেন বঞ্চনা বা হেনস্থার শিকার না হয় সেদিকেও খেয়াল রেখেছিলেন কিরণ। তিনি জেলের বয়োজ্যেষ্ঠ বন্দীদের সঙ্গে কথা বলে জেলের মধ্যে এক প্রকার পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠা করেন। তিহার কেন্দ্রীয় সংশোধনাগারকে প্রকৃতভাবে তিহার আশ্রমে পরিণত করেছিলেন কিরণ বেদী। এত উন্নয়ন, এত আশার আলো, এগুলি তিহারের একটি মাত্র দিক। মুদ্রার দুটি পিঠের মতোই তিহারেরও দুটি ভিন্ন দিক আছে। সেই অন্য পিঠটি অত্যন্ত অন্ধকার, কুৎসিত এবং ভয়ঙ্কর। 1995 সালে তিহার থেকে বদলি হয়ে অন্যত্র চলে যান কিরণ বেদী। তার তৈরি নিয়ম কয়েকদিন চললেও ফের নিজের আগের অবস্থায় ফিরে যায় তিহার। প্রভাবশালী অপরাধীদের দৌলতে জেলের ভিতরে গজিয়ে উঠতে শুরু করে বিভিন্ন গ্যাং। অর্থ এবং পেশি শক্তির উপর ভিত্তি করে তিহারের ভেতরে বেড়ে উঠেছে অপরাধের সাম্রাজ্য। প্রভাবশালী অপরাধীরা তুলনামূলকভাবে সাধারণ কয়েদিদের উপর জোর জুলুম চালায়। সাধারণ কয়েদিদের বাড়ির লোকেদের হুমকি দিয়ে টাকা তোলে প্রভাবশালী অপরাধীরা। টাকা দিতে না পারলে জেলে থাকে প্রাণ সংশয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এত নিরাপত্তার মধ্যেও নিরাপদ নন কেন কয়েদিরা? তিহারের অন্যতম সমস্যা হচ্ছে ভিআইপি সংস্কৃতি। কোনো বড় ব্যবসায়ী বা নেতা সরকারের নেক নজরে থাকলে হামেশাই ভিআইপি যত্নআত্তি পান তিহারে। এইসব অভিযোগ নতুন কিছু নয়। বিগত কয়েক বছরে বারবার খবরের শিরোনামে এসেছে তিহার।